আমি আগের ভিডিওগুলোতে গিবস ফ্রি এনার্জির সূত্রটা নিয়ে বিস্তারিত বলেছি, মানে এটা কিভাবে আসে সেটা বলেছি। আর এই ভিডিওতে আরও বেশি বিস্তারিতভাবে আমরা আসলে দেখব যে সূত্রটা কিভাবে প্রতিপাদন বা ডেরাইভ করা যায়। এটা করার জন্য চলুন দুটো সিস্টেম নিয়ে আমরা চিন্তা করি যাদের দুটোতেই এনট্রপির পরিবর্তন সমান। কাজটা পিভি ডায়াগ্রাম দিয়ে আমরা শুরু করতে পারি। পিভি বা প্রেসার ভলিউম ডায়াগ্রাম। দুটো সিস্টেমের একটা হবে প্রকৃতভাবে রিভার্সিবল বা প্রত্যাবর্তী সিস্টেম, আরেকটা হবে অপ্রত্যাবর্তী বা ইরিভার্সিবল সিস্টেম, অন্যভাবে বললে স্বতঃস্ফূর্ত সিস্টেম। দুটোই এই বিন্দু থেকে শুরু করবে, এখানে পি আর এখানে ভি নেব, আর এই বিন্দুতে যে শেষ হবে। কাজটা শুরু করার আগে রিভার্সিবল এবং ইরিভার্সিবল প্রক্রিয়া নিয়ে একটু বলে নেই। রিভার্সিবল বা প্রত্যাবর্তী প্রক্রিয়াটা আসলে একটা থিওরিটিক্যাল ব্যাপার, যেখানে কোনো ঘর্ষণ কাজ করে না, আর প্রক্রিয়াটা সবসময় সাম্যাবস্থার খুবই কাছাকাছি অবস্থান করে, আর তাই যে কোনো সময়ই আবার উল্টো দিকে ফেরা যায়। কিংবা আরেকভাবে বললে আসলে এটা ঠিকভাবে সামনে বা উল্টো দিকে কোনো দিকেই এককভাবে যায় না, যদিও এটা সবসময়ই গতিশীল। মানে বুঝতেই পারছেন আসলে প্রাকৃতিকভাবে এর কোনো অস্তিত্ব নেই, কিন্তু এটা একটা ইউজফুল থিওরিটিক্যাল ধারণা। এখন একটু এঁকে দেখাচ্ছি। আমি এখানে আঁকবো একটা পিস্টন, দুটো সিলিন্ডার রাখছি আমি এখানে। এর মধ্যে একটাকে আমরা ধরবো রিভার্সিবল বা প্রত্যাবর্তী প্রক্রিয়া, আরেকটাকে ধরবো ইরিভার্সিবল বা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এবারে কোনটা কি সেটা লিখে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে রিভার্সিবল আর এটা হচ্ছে ইরিভার্সিবল, অথবা এটাকে বলতে পারেন স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস প্রক্রিয়া। শব্দটা গুরুত্বপূর্ণ, এটা গিবস ফ্রি এনার্জির সাথে জড়িত, যেখান থেকে আমরা জানি যে স্বতঃস্ফূর্ত বিক্রিয়াই আসলে ইরিভার্সিবল বা অপ্রত্যাবর্তী। তাহলে সিস্টেম দুটো এখান থেকে এখানে যাবে। তাহলে রিভার্সিবল এই পরিবেশটাতে এখানে আমরা দেখছি একটা পিস্টনের ক্যাপ, আর এর ভেতরে আছে গ্যাসীয় অণু যারা কিছু চাপ দিচ্ছে, আর এখানে আছে কিছু নুড়ি পাথর, বেশ কিছু নুড়ি পাথর রয়েছে এর ওপরে। আর আমরা ধীরে ধীরে একটা করে পাথর সরাবো, আর যখন এটা করব তখন এই পিস্টনটা দেখতে পাচ্ছেন এটা আসলে ওপর নিচে ওঠানামা করতে পারে, এটা ওপরে উঠে যাবে। আর গ্যাসটা তো সবসময় চাপ দিচ্ছে, তাই আপনি যখন ওপরের পাথর সরিয়ে চাপ কমিয়ে দেবেন তখন গ্যাসের অণুগুলো আসলে পিস্টনকে ঠেলে ওপরে উঠিয়ে দেবে, আর তখন গ্যাসের আয়তনটাও বেড়ে যাবে। আর যদি আমরা ওপরের পাথরের বদলে বালুকণা রাখি আর একটা একটা করে বালুকণা সরাই, তাহলে এটা খুব ধীরে ধীরে পুরোটা সময় সাম্যাবস্থায় থেকেই এই অবস্থা থেকে এই অবস্থায় যাবে। আর আরও ভালোভাবে বলতে চাইলে এটা আসলে আমাদের কার্নোচক্রের প্রথম ধাপ। এবারে ধরুন এখানে দুটোই আসলে আছে একটা রেজারভয়ারের উপরে, যেটা আসলে একটা অফুরন্ত তাপ উৎস, যেটা আছে T1 তাপমাত্রায়। আর যদি এই তাপমাত্রা স্থির না থাকে তাহলে কি হবে? আমরা আসলে এদিক থেকে এখানে এসে পাবো একটা আইসোথার্ম, কারণ যদি আমরা এখান থেকে পাথরগুলো সরিয়ে নেই, যদি আমরা সিস্টেমটাকে রুদ্ধতাপীয়ভাবে বাড়তে দিই, তখন এটা আসলে তাপ হারাবে, তাপমাত্রা কমে যাবে, মানে আমরা গড় গতিশক্তি হারাবো। কিন্তু যেহেতু এখানে এই রিজার্ভয়ারটা থাকছে, তাই এখান থেকে এখন তাপ সিস্টেমে ট্রান্সফার হতে পারবে, এখানে ঢুকবে কিউআর পরিমাণ তাপ। যদি রিজার্ভয়ারটা না থাকতো তাহলে সিস্টেমের তাপমাত্রা কমে যেত, আর সেটা থাকাতে একটা নির্দিষ্ট হারে তাপ সিস্টেমে ট্রান্সফার হবে। আর কার্নোসাইকেলের প্রথম ধাপেও আমরা এটা দেখেছি, আমরা একটা আইসোথার্ম ধরে প্রথম অবস্থা থেকে শেষ পর্যন্ত যাব, এটা রিভার্সিবল অবস্থার ক্ষেত্রে। আর আমি আসলে রেখাটা প্রত্যেকটা বিন্দুতে প্রত্যেকটা অবস্থার জন্য আঁকতে পারছি, কারণ রিভার্সিবল প্রক্রিয়াতে সিস্টেমটা আসলে সাম্যাবস্থার খুবই কাছাকাছি থাকছে। আবার রিভার্সিবল সিস্টেমে কিন্তু কোনো ঘর্ষণ নেই, এই পিস্টন আর সিলিন্ডারের মধ্যে কোনো ঘর্ষণ নেই। যদি ওপরে একটা বালুকণা আবার যোগ করা হয় তবে এটা নিচে নেমে ঠিক আগের অবস্থায় ফেরত যাবে, কোনো রকম শক্তির অপচয় হবে না, কারণ ঘর্ষণজনিত কোনো তাপ খরচ হবে না। তো এই হচ্ছে রিভার্সিবল প্রক্রিয়ার গ্রাফ। তো ইরিভার্সিবল প্রক্রিয়াটা কেমন হতে পারে আমরা সেটাও দেখব। তার আগে ইরিভার্সিবল প্রক্রিয়া নিয়ে চলুন একটু আলোচনা করি। তো পিস্টনটা একই রকম থাকবে আর ভেতরে থাকবে গ্যাসীয় অণু, কিন্তু এই প্রক্রিয়ায় এখান থেকে এখানে যেতে ধরুন আমরা ছোট পাথরের বদলে নিচ্ছি বড় বড় ব্লক। যখন আমরা একটা ব্লক সরাবো তখন এই অবস্থা থেকে আমরা এখানে পৌঁছবো ঠিকই, কিন্তু যেহেতু একটা করে নুড়ি পাথর আমরা সরাচ্ছি না, মানে সরাসরি ওখানে যাচ্ছি, তাই মাঝের অবস্থাগুলো কিন্তু জানার উপায় নেই। আমরা এখান থেকে এখানে আসবো আবার সাম্য অবস্থায় পৌঁছলে। ইরিভার্সিবল প্রক্রিয়ার আরেকটা ব্যাপার হলো আসলে সব বাস্তব প্রক্রিয়ার জন্যই এটা আসলে সত্যি, এখানে ঘর্ষণ থাকবে। পিস্টনটা ওপরে ওঠার সময় সিলিন্ডারের দেয়ালে ঘষা খাবে এবং তৈরি হবে হিট অফ ফ্রিকশন বা ঘর্ষণ তাপ,
যেটা হচ্ছে QF। এবারে একটা প্রশ্ন, যদি এই প্রক্রিয়াতে QR পরিমাণ তাপ সিস্টেমে যোগ করা যায় যাতে করে সিস্টেমের তাপমাত্রাটা একই থাকে, তাহলে এখানে এই ইরিভার্সিবল প্রক্রিয়ার জন্য QIR তাপটা কি হবে? কি পরিমাণ তাপ যোগ করতে হবে যদি সিস্টেমের তাপমাত্রাটা T1 এ আমরা বজায় রাখতে চাই? তো প্রশ্ন হলো, রিভার্সিবল প্রক্রিয়ার চাইতে কম নাকি বেশি তাপ লাগবে? এখানে দেখুন, যেহেতু পিস্টনটা উপরে উঠতে গেলে নিজেই কিছু তাপ উৎপন্ন করছে, তাই এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হলে এটা ততটা তাপ হারাবে না যতটা হয়েছিল এখানে। তাই এখানে রিজার্ভার থেকে আসলে কম তাপ লাগবে যদি এখানে তাপমাত্রা T1 এ স্থির রেখে পুরোটা পাড়ি দিয়ে শেষে এখানে আমরা আসতে চাই। তো মনে রাখবেন, ইরিভার্সিবল প্রক্রিয়ার জন্য আমরা কিন্তু মধ্যবর্তী অবস্থাগুলো সম্পর্কে কিছুই জানবো না। সিস্টেমটা যেদিক দিয়েই ঘুরে যে পথেই যাক না কেন, আমরা এখানে পথটাকে বের করতে পারবো না, কারণ এটা তখন সাম্যাবস্থায় থাকে না, কিন্তু এটা শেষ অবস্থায় আসবে ঠিকই। তো যেহেতু এটা নিজেই ঘর্ষণের জন্য কিছু তাপ তৈরি করছে রিজার্ভার থেকে, তাই এর তাপ নিতে হবে কম। এটা তাহলে লিখে ফেলা যায়, রিভার্সিবল প্রক্রিয়ায় প্রয়োজনীয় তাপ বেশি হবে ইরিভার্সিবল প্রক্রিয়ায় গৃহীত তাপের পরিমাণের চাইতে, কারণ ইরিভার্সিবল প্রক্রিয়াতে তৈরি হচ্ছে ঘর্ষণজনিত তাপ। তো এবারে এই দুটো সিস্টেমের জন্য এনট্রপির পরিবর্তন কি হতে পারে? দেখুন, দুটোই এখানে শুরু হয়ে এখানে এসে থেমেছে, আর এনট্রপি নির্ভর করে অবস্থার উপর। তাহলে রিভার্সিবল প্রক্রিয়ার জন্য এনট্রপির পরিবর্তন আসলে ইরিভার্সিবল প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তনের সমান হবে। মানে রিভার্সিবল প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন ডেল্টা এস আর সমান হচ্ছে ইরিভার্সিবল প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন ডেল্টা এস আই। দুজনেই এখান থেকে এখানে যাচ্ছে, কিন্তু এনট্রপির পরিবর্তন অবশ্যই হচ্ছে, কারণ সিস্টেমটা এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাচ্ছে। তো এবারে আরেকটা প্রশ্নে আমি যাই, তাহলে রিভার্সিবল প্রক্রিয়ার জন্য পুরো মহাবিশ্বের এনট্রপির পরিবর্তন কীরকম হচ্ছে? এখানে খেয়াল করুন, মহাবিশ্ব হিসেবে আমরা ধরছি এখানে সিস্টেমটা, তাই লিখতে পারি একটা অন্য রং ব্যবহার করছি আমি। তো এটা রিভার্সিবল প্রক্রিয়ার জন্য মহাবিশ্বের এনট্রপির পরিবর্তন, মানে হলো আমাদের রিভার্সিবল প্রক্রিয়াটার এনট্রপির পরিবর্তন প্লাস আমাদের রিজার্ভারের এনট্রপির পরিবর্তন। রিজার্ভারের এনট্রপির পরিবর্তন আমি আর দিয়ে আসলে রিভার্সিবল বুঝিয়েছি, দুটোই এক অক্ষর হয়ে যাচ্ছে, তাই রিজার্ভারকে ই মানে এনভায়রনমেন্ট বা পরিবেশ হিসেবে লিখছি। আবার এই রিভার্সিবল প্রক্রিয়াতে এনট্রপির যে পরিবর্তন হয় সেটাকে আমরা এভাবে বলতে পারি যে সিস্টেমে যে পরিমাণ তাপ যুক্ত হয়েছে তার সমান, লিখছি আমি, QR এবং তা ভাগ হবে T1 দিয়ে। তো আমাদের পরিবেশের এনট্রপির পরিবর্তনটা আসলে কত হবে? দেখুন, এখানে পরিবেশ কিন্তু QR পরিমাণ তাপ হারাচ্ছে, তাই এর জন্য তাপ গ্রহণ হবে -QR এবং ভাগ হবে রিজার্ভারের তাপমাত্রা দিয়ে, যা হলো T1। সুতরাং এটা সমান আসছে 0। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তাহলে আমরা পেলাম যে রিভার্সিবল প্রক্রিয়ার জন্য মহাবিশ্বের এনট্রপির পরিবর্তন আসলে 0। আর ব্যাপারটা কিন্তু ঠিক, কারণ রিভার্সিবল প্রক্রিয়াতে আপনি যেদিকেই যান না কেন, যেমন এখানে যেতে পারেন এদিকে, আবার এদিকে ফিরেও যেতে পারেন, কারণ রিভার্সিবল প্রক্রিয়াটা সাম্যাবস্থার খুবই কাছাকাছি থাকে, এবং এদিকে আসতে যদি এনট্রপির পরিবর্তন 0-এর বেশি হয় তবে ফেরত যেতে অবশ্যই 0-এর কম হবে, কারণ তা না হলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুযায়ী এটা বিপরীত দিকে আর ফিরে যেতে পারবে না। তাহলে এটা যুক্তিযুক্ত যে আসলে যখন রিভার্সিবল প্রক্রিয়ার জন্য আপনি চিন্তা করছেন তখন সিস্টেমের বা পুরো মহাবিশ্বের এনট্রপির কোনো পরিবর্তন হচ্ছে না। তো এবার ইরিভার্সিবল প্রক্রিয়ার জন্য ব্যাপারটা কি দাঁড়ায় সেটা দেখা যাক। আমরা লিখতে পারি ইরিভার্সিবল প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন ডেল্টা এস আই আর, আর এখান থেকে মাইনাস করতে হবে রিজার্ভার থেকে সিস্টেমে যুক্ত তাপ QIR। রিজার্ভার থেকে সিস্টেমে যুক্ত তাপ QIR, যেটা আমি দেখিয়েছি একটু আগে, ভাগ রিজার্ভারের তাপমাত্রা T1। তাহলে এটা কিসের সমান হতে পারে? মানে আমি বলতে চাচ্ছি 0-এর তুলনায় কি হতে পারে? এখানে এটা তো আসলে ইরিভার্সিবল এবং স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এখানে দেখুন, ইরিভার্সিবল প্রক্রিয়া এখানে শুরু হয়ে এখানেই শেষ হয়েছিল, তার মানে এক্ষেত্রেও এনট্রপির পরিবর্তন ঠিক এটার সমান হবে। তার মানে এনট্রপির পরিবর্তনটা পুরোপুরি রিভার্সিবল প্রক্রিয়ারই সমান হবে। তার মানে এই দুটো মান সমতুল্য। আর সেটা আমি আগেই বলেছি যে ঘর্ষণজনিত তাপ উৎপন্ন হওয়ায় এক্ষেত্রে রিজার্ভার থেকে নেয়া তাপ এটার চাইতে কম হয়। আমি অবশ্য এটা লিখেও ছিলাম।
এই যে এখানে দেখতে পাচ্ছেন কিউআর মানে ইরিভার্সিবল প্রক্রিয়াতে যে পরিমাণ তাপ রিজার্ভয়ার থেকে শোষিত হয়, ঘর্ষণের কারণে তাপ উৎপন্ন হয় তার রিভার্সিবল প্রক্রিয়াতে শোষিত তাপের চেয়ে কম হয়, তাই এই মানটা আসলে এই মানটার চেয়ে ছোট। কিংবা এভাবে বলতে পারেন যে এটা হচ্ছে এটার সমান, তাই এটার মান আসলে এটার চেয়েও হবে কম, তাই পুরোটার মান অবশ্যই শূন্যের চাইতে বড় হবে। আর এটা হবে ইরিভার্সিবল প্রক্রিয়ার জন্য, মানে ইরিভার্সিবল এবং স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার জন্য। এখন তাহলে একটু গাণিতিকভাবে দেখা যাক ব্যাপারটা। তো এখানে এখানে এটাই সেই তাপ যেটা ইরিভার্সিবল সিস্টেমে যুক্ত হয়েছিল। এটা নেগেটিভ হবার কারণ হলো রিজার্ভয়ার আসলে তাপ হারাচ্ছে। তাহলে চলুন আমরা এই সমীকরণটার দুদিকেই T1 দিয়ে গুণ করে দেই। তাহলে আমরা পাচ্ছি T1 গুণ রিভার্সিবল প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন মাইনাস ইরিভার্সিবল প্রক্রিয়ায় যুক্ত তাপ QIR, এটা শূন্যের চেয়ে বড়। তাহলে এখন কি করা যেতে পারে? আমরা প্রথমে এই সমীকরণের দুপাশে -1 দিয়ে গুণ করব। মনে রাখবেন এটা আসলে একটা ইরিভার্সিবল এবং স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, তাহলে দুপাশেই -1 দিয়ে গুণ করে আমরা পাচ্ছি ইরিভার্সিবল প্রক্রিয়ার যুক্ত তাপ QIR মাইনাস টি গুণ ডেল্টা এস, যা হলো ইরিভার্সিবল প্রক্রিয়ার জন্য, এটা হবে শূন্যের চেয়ে ছোট, এবং এটা যে কোনো ইরিভার্সিবল এবং স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার জন্য আসলে সত্য হবে। তো এটা এখন আমার মনে হয় আপনাদের কাছে একটু চেনা চেনা লাগছে। গিবসের শক্তির পরিবর্তনের সূত্র থেকে আমরা জানি যে জি এর পরিবর্তন হলো ডেল্টা এইচ মাইনাস টি গুণ ডেল্টা এস, এবং আমরা দেখেছিলাম যে এটা শূন্যের চেয়ে ছোট হলে আমরা পাবো একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বা স্পন্টেনিয়াস প্রসেস। তাহলে একটা অর্থ কিন্তু দাঁড়াচ্ছে এখানে, কারণ এই দুটো সমীকরণই সমতুল্য, পার্থক্যটা শুধু আমরা এখানে লিখেছি তাপের পরিবর্তন আর এখানে এনথালপির পরিবর্তন। এবং আমি এটা নিয়ে কয়েকটা ভিডিও করেছি যেখানে বলেছি এনথালপির পরিবর্তন আসলে সিস্টেমে যুক্ত তাপের সমান যতক্ষণ আপনি স্থির চাপে আছে এমন একটা সিস্টেম নিয়ে কাজ করবেন। তাহলে রিভার্সিবল প্রক্রিয়ার সাথে তুলনা করে ইরিভার্সিবল প্রক্রিয়ার এই যে সম্পর্কটা আমরা পেলাম তা আসলে সব ইরিভার্সিবল বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার জন্য সত্য। তাহলে আমরা যদি ধরে নেই যে আমাদের সিস্টেমটা স্থির চাপে আছে, মানে যে সিস্টেম দুটো এঁকেছিলাম এগুলোর কথা আপনি ভুলে যান এখন, কারণ এই সমীকরণটাকে আমরা একমাত্র স্থির চাপ চিন্তা করলেই এটা লিখতে পারবো। এবং আমরা তো জানি যে কোনো প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হতে হলে এটা অবশ্যই শূন্যের চেয়ে ছোট হতে হবে। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আর আরেকটা ব্যাপার এখানে বলা দরকার, স্বতঃস্ফূর্ততা নিয়ে এই ধরনের ধারণা, যেটা বলতে পারেন আসলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আসে, যে যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার জন্য ডেল্টা এস শূন্যের চেয়ে বড়, যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার জন্য ডেল্টা এস শূন্যের চেয়ে বড়। এবং এখানে এখানে এটা যদিও এনট্রপির প্রকৃত সংজ্ঞা নয়, কারণ এটা তো রিভার্সিবল প্রক্রিয়ার জন্য নয়, তবে আমরা এটা নিয়ে আসলে এভাবে ভাবতে পারি যে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হলে এনট্রপির পরিবর্তন হচ্ছে তাহলে শূন্যের চেয়ে বড়। এবং এটা নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, কারণ তাহলে ব্যাপারটা আরও জটিল হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা এটা ধরতে পেরেছেন যে গিবস ফ্রি এনার্জি সূত্রটা কিভাবে আসলো, এবং এটাও বুঝেছেন যে এগুলো ইরিভার্সিবল এবং রিভার্সিবল প্রক্রিয়া, এনট্রপি, তাপশক্তির পরিবর্তন এবং এনথালপির সাথে কিভাবে সম্পর্কযুক্ত। তো যাই হোক, পরের ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে।